ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। দেখো ক্লাস 12 তোমাদের রেগুলার ওয়েতে কিন্তু ক্লাস দিয়ে যাচ্ছি, ডেইলি 2-3 করে ক্লাস আমি প্রোভাইড করার চেষ্টা করছি। তো অফলাইনে অনেক ব্যাচ থাকে, তারপরেও তোমাদের জন্য টাইম বের করে ক্লাস রেডি করছি যাতে তোমরা একটু ভালো রেজাল্ট করতে পারো। তো সেই কারণে অবশ্যই বলো, তোমাদের ভালো রেজাল্ট করার জন্য যেমন আমি তোমাদেরকে সমস্ত রকমভাবে সাপোর্ট করে চলেছি ইংলিশের, তো সেই কারণে বলবো তোমরা অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো যাতে সকলে থেকে হেল্প পেতে পারে। কারণ আজকে তোমাদের দেখতে পাচ্ছ আজকে এবিটি এর যে সলিউশন তোমরা কমেন্টে যা জানাচ্ছ সেই ক্লাসে প্রোভাইড করে দিচ্ছি, যে কোনো উপায়ে তোমাদের রেডি করে দিচ্ছি। অনেকটা টাইম রেডি করতে লাগছে, তবুও আমি তোমাদেরকে রেডি করে দিচ্ছি। তো সেই এসএ কিউর আজকে পার্ট তিনটে সেটের সলিউশন প্রোভাইড করে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি ইন ডিটেলস যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এবং নিজের থেকে লিখে আসতে পারো, তার জন্য কিন্তু ইন ডিটেলস এক্সপ্লেনও করে দিচ্ছি। তো অবশ্যই তোমার সম্পূর্ণ ক্লাসটা দেখো, প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর এবিটি টেস্ট পেপার সলিউশনের পিডিএফ এখন কেউ চেও না, কারণ এটা কিন্তু অবশ্যই ইলিগাল সমস্যা হয়ে যাবে। তো অবশ্যই তোমাদেরকে আমি অন্যরকম ভাবে চাইলে তোমাদের প্রোভাইড করতে পারি, সেটা পরে তোমাদের চিন্তা ভাবনার বিষয়, পরে সেটা ভেবে দেখবো। এখন তোমরা খাতায় লিখে নাও, খাতায় নোট ডাউন করো। অবশ্যই এবিটি এটা যাদের কাছে আছে তারা বই দেখে দেখে সলিউশন লিখে নিয়েছো, যাদের কাছে নেই তোমরা অবশ্যই পেজ নাম্বার ধরে ধরে, সিরিয়াল নাম্বার ধরে ধরে কোশ্চেন আনসার দুটো লিখে নাও। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। তোমরা যা কমেন্ট করছো, তোমরা কমেন্টে যেটা জানাচ্ছ, তোমাদের যেটা প্রয়োজন সেটাই কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ অনেকেই বলছে স্যার এসএ কিউ পার্ট দিন, তো অবশ্যই দেখতে পাচ্ছ আজকে এসএ কিউ পার্ট তোমাদের প্রোভাইড করছি। আমি সকালে কথা দিয়েছিলাম, তো অফলাইন অনেক পড়ানো থাকে, তার মাঝে ক্লাস রেডি করতে একটা হিউজ সময় লাগে। তো সেই কারণে আমি অল্প অল্প করে যতটা সম্ভব তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো এবং আমি খুব শীঘ্রই সব কমপ্লিট করে দেবো। ওকে, তো আজকে 16 পেজ এবং তারপর 29 এবং 40 পেজ, 3টে পেজের ফুল এসএ কিউ ইন ডিটেলসে যেহেতু এক্সপ্লেন করবো, তাই আশা করি কম দিলেই তোমাদের ভালো হবে। কারণ আমি যে অর্থগুলো বলে দেবো সেগুলো তোমাদের যদি না বুঝতে পারো তাহলে মুখস্থ করে কিছু হবে না, প্র্যাকটিস করতে হবে। সো দেখতে পাচ্ছ আমরা প্রথম পেজ যেটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, তোমরা অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করছো, আমি দেখতে পাচ্ছি সবাই। তো আরও শেয়ার করো, সকলের মধ্যেই শেয়ার করো। আর সম্পূর্ণটাই আমার নিজে তোমাদের জন্য প্রিপেয়ার করেছি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এবং ভালো নাম্বার ক্যারি করতে পারো। পেজ নম্বর 16, ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন, হোয়ার ডিড কালামস ফাদার গো এভরি মর্নিং আফটার নামাজ? প্রতিদিন নামাজ পড়ার পর কালামসের বাবা কোথায় যেতেন? তো কালামস ফাদার ওয়েন্ট টু দেয়ার স্মল কোকোনাট গ্রোভ এভরি মর্নিং আফটার দ্য নামাজ। প্রতিদিন নামাজ পড়ার পর কালামের বাবা আর কি, উনি প্রতিদিন কোকোনাট গ্রোভ, ওনাদের যেটা ছিল কোকোনাট নারকেল গাছের যে ছোট বাগান বলতে পারো, সেখানেই যেতেন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল? রামেশ্বরম যে মন্দির, সেই মন্দিরের প্রধান যে পুরোহিত ছিলেন ওনার নাম কি? তো দেখো বাক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য নেম অফ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। পক্ষী লক্ষণ শাস্ত্রী আর কি বাংলায় যদি বলি, তিনিই ছিলেন কিন্তু হাই প্রিস্ট, প্রধান পুরোহিত ছিলেন রামেশ্বরম যে শিব মন্দির ছিল সেখানে। হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোনস আর কি? তো মিসেস জোনসের পুরো নাম কি? দ্য ফুল নেম অফ মিসেস জোনস ওয়াজ মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোনস। তো ওনার পুরো নামটা অবশ্যই ভালো করে একটু দেখে নেবে, কারণ একটাই নাম বড় রয়েছে তোমাদের স্টোরিতে, সেটা পরীক্ষায় দিলে কিন্তু দিতে পারে। হোয়াট ডিড মিসেস বেটস ওয়ান রোজার? মিসেস বেটস রোজারকে কি সতর্ক করেছিল? দেখো এখানে একটু খেয়াল রাখবে তোমরা। মিসেস বেটস ওয়ান রোজার নট টু স্টিল পকেট বুক, অন্যের যাতে মানে যে সমস্ত পার্টস এগুলো যাতে চিন্তায় না করে, চুরি না করে। কারণ বিকজ তিনি আরও একটা সতর্ক করছেন, শুজ বট উইথ স্টোলেন মানি উইল বার্ন হিজ পেট। যদি এইভাবে সে চুরি করে কোনো কিছু পারচেস করে তাহলে তার পাটা কিন্তু জ্বলে যেতে পারে। এইভাবে তাকে ভয় দেখাচ্ছিল, তাকে সতর্ক করে দিচ্ছিল। নেক্সট, হোয়াই ডিড দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান? কেন জার কাউকে, মানে কোনো আর কি যারা এসেছিলেন লার্নেড ম্যান, কাউকে কেন কোনো পুরস্কৃত করেননি? অ্যাজ দ্য লার্নেড ম্যান আনসার জার্স 3 কোশ্চেন ডিফারেন্টলি, যেহেতু তারা প্রত্যেকেই জ্ঞানী ব্যক্তিরা ডিফারেন্টলি উত্তর, আলাদা আলাদা উত্তর দিয়েছিলেন যারা 3টে প্রশ্নের, সেই কারণে হি ডিড নট গেট স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম দেম, তাদের থেকে সন্তুষ্টপূর্ণ উত্তর পাননি। সো হি গেভ দ্য রিওয়ার্ড টু নান, সেই কারণে তিনি কিন্তু কাউকেই পুরস্কৃত করেননি। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি 6 নম্বর কোশ্চেন, তোমার সাথে দেখতে পাচ্ছ, হাউ লং ডিড দ্য জার ডিগ দ্য বেডস? কতক্ষণ ধরে জার ক্ষেত্র খনন করছিলেন? জার ডাগ দ্য বেডস ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে তিনি ক্ষেত্র খনন করছিলেন। নেক্সট কোশ্চেন অন স্ক্রিন, হু ব্রোক দ্য ন্যারেটর রেভাই? কে ন্যারেটরের দিবাস্বপ্ন ভাঙিয়ে দিয়েছিলেন? অবশ্যই দ্য নিউ ফেলো ট্রাভেলার ব্রোক ইন্টু দ্য ন্যারেটর রেভারে, যিনি কিনা সাহারানপুর স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন।
হোয়েন ডেড দ্য গার্লস লাভ ইন দ্য ক্লিয়ার রিং টোন, কখন মেয়েটি খিলখিল করে হেসে উঠেছিল আর কি। তো হোয়েন দ্য ন্যারেটর রিমার্ক দ্যাট দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, যখন ন্যারেটর মন্তব্য করেছিলেন যে মেয়েটির একটা আকর্ষণীয় ফেসটা খুবই আকর্ষণীয়, ফেস সম্পর্কে যখন রিমার্ক করেছিলেন সেই সময় কিন্তু তিনি হেসে উঠেছিলেন খিলখিল করে। পোয়েট্রি পার্টটা একটু দেখে নাও। হোয়াই ডু দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রি, কেন পাখিরা শীতল গাছের ছায়া আশ্রয় নেয় বা লুকিয়ে পড়ে। দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রি বিকজ দে আর ফেইন্ট উইথ হট সান, তারা সূর্যের প্রখর তাপে ক্লান্ত হয়ে পড়ে, সেই কারণে তারা কিন্তু লুকিয়ে পড়ে শীতল গাছের ছায়ায়। হোয়াট ডাজ দ্য নিউ মর্ন মেট এমপ্লাই, এই নিউ মর্ন মিট বলতে কি বোঝানো হয়েছে এখানে? নিউ মর্ন মিট বলতে এমপ্লাইজ নিউলি কাট মেডোস আর কি, সদ্য যে কাটা তৃণভূমি তার কথা বলা হচ্ছে। হোয়াট ডাজ দ্য ট্রি স্টিল লাই, কোথায় গাছের শক্তি নিহিত থাকে? দ্য রুটে আর কি, দ্য ট্রিজ স্টেজ লাই ইন ইটস রুট, গাছের শিকড়েই তার সেই শক্তিটা নিহিত থাকে। নট সো মাচ পেইন উইল ডু ইট, এখানে ইট শব্দের অর্থ কি? ইট শব্দের অর্থ হচ্ছে এখানে ইট রেফার টু দ্য অ্যাক্ট অফ কিলিং যে সেটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে এটার মধ্য দিয়ে। নেক্সট কোশ্চেন, হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভস লং স্ট্যান্ড অফ সিলভার, কোথায় সেই নদীটি আর কি যে সোনালি কালার আর কি, সরি সিলভার রূপালি কালারের যে লম্বা যে ফিতে আর কি, ফিতের মতো ও একদম নদীটা আর কি সেভাবে পড়ে থাকে, কোথায়? দ্য স্ট্রিম লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, সেই উপত্যকার মাঝে। নেক্সট, হোয়াট ডু দ্য টু রেড হোলস সিগনিফাই, দুটো যে রেড হোলসটা কি সিগনিফাই করছে? টু রেড হোলস সিগনিফাইজ টু বুলেট ওন্ট, দুটো বুলেটের চিহ্নকে সেটাকে বোঝানো হচ্ছে। নেক্সট, হাউ ডাজ দ্য পোয়েট শেক্সপিয়ার ওয়ান্ট টু পারপিচুয়েট দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, কীভাবে বন্ধুর সৌন্দর্যকে ইমোর্টালাইজ করছেন আর কি। দ্য পোয়েট শেক্সপিয়ার ওয়ান্টস টু পারপিচুয়েটস দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড থ্রু পোয়েট্রি, কবিতার মধ্য দিয়ে তার বন্ধুর সৌন্দর্যকে ইমোর্টালাইজ করবেন। হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার, আই অফ হেভেন কি রেফার করছে বা কি বোঝানো হচ্ছে? দ্য আই অফ হেভেন রেফার্স টু দ্য সান, সূর্যের কথা বোঝানো হচ্ছে। তারপর পেজ নম্বর 29 আমরা চলে আসলাম। পেজ নম্বর 20 তোমরা বের করে নাও, সেখানে যে এসএ কিউর যে কোশ্চেনগুলো ওর দাগ নম্বরটা একটু তোমাদের বলে দেই যাতে খুঁজতে অসুবিধা হবে যারা জানো না। এটা তোমরা পাবে হচ্ছে 2-এর দাগে, ঠিক আছে? 2-এর দাগে 2-এর ইয়েতে গেলেই তোমরা সমস্ত পেজের যে পেজ নম্বরগুলো দেখতে পাচ্ছ সেই পেজের 2-এর দাগে 2-এর এতে গেলে তোমরা কিন্তু এখানে পরপর তোমরা কিন্তু এখানে টোটাল 16টা কোশ্চেন পেয়ে যাবে, 8টা গল্পর থেকে 8টা কবিতার থেকে। ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, হোয়েন ওয়াজ দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম বিল্ড, কখন সেই কালামসের যে পৈতৃক যে বাড়ি যেটা সেটা কখন তৈরি হয়েছিল? দেখো, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ বিল্ট ইন মিডিল অফ 19th century, এই পর্যন্ত কিন্তু উত্তর শেষ, ঠিক আছে? তবু একটু কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি বলি, সমস্ত নোটের ক্ষেত্রে তোমাদেরকে একটু ইনফরমেশন দেই যাতে অন্য টাইপের কোশ্চেন ঘুরিয়ে দিলে তোমরা লিখতে পারো। এবং এটা কিসের তৈরি ছিল? মিডল অফ 19th century, 19th century মধ্যভাগে এটি তৈরি হয়েছিল। 19th century মধ্যভাগ বলতে যদি ইয়ার দেয় এমসিকিউতে খেয়াল লাগবে 1850, অনেকে ভুল করে ফেলে কিন্তু এটা খেয়াল লাগবে 1850, 1950 অনেকে করে ফেলে তারা কিন্তু 0 পেয়ে যাবে। তাহলে কত বললাম? খেয়াল লাগবে 1850 কিন্তু এটার আনসার হবে এমসিকিউ থাকলে। এটা কি তৈরি? লার্জ পাক্কা বাড়ি আর কি, যেটা তৈরি হচ্ছে লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স, ইট আর চুনা পাথরের। হাউ উড কালাম ফাদার স্যাংটিফাই ওয়াটার, কিভাবে কালামসের বাবা আর কি সেই জলটিকে মন্ত্রমুগ্ধ করে দিত আর কি। কালামস ফাদার উড স্যাংটিফাই ওয়াটার বাই ড্রিপিং হিজ ফিঙ্গার টিপস ইন দ্য বলস অফ ওয়াটার অ্যান্ড চ্যান্টেড আ প্রেয়ার, তিনি কী করতেন? ওই যে বাটিতে যে জল থাকতো সেই জলের মধ্যে আঙুল ডুবিয়ে তিনি মন্ত্র পড়ে সেটাকে মন্ত্রমুগ্ধ করে দিতেন। সকলের জন্য, যারা অসুস্থ ইনভ্যালিড তাদের জন্য নিয়ে যেতেন সেই সমস্ত মানুষকে আরোগ্য লাভের উদ্দেশ্যে। হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি আইজ হ্যাপিড গোয়িং, আইজ হ্যাপিড যে ন্যারেটর তিনি কোথায় যাবেন? দ্য ন্যারেটর অফ স্টোরি আইজ হ্যাপিড ওয়াজ গোয়িং টু মহীশূরী, মহীশূরী যাবেন ভায়া দেহারা, অর্থাৎ দেহারা হয়ে কিন্তু তিনি মহীশূরীতে যাবেন। নেক্সট কোশ্চেন অনেক তোমরা দেখতে পাচ্ছ, হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার, কীভাবে ন্যারেটর জানতে পারলো বা জেনেছিল আর কি যে মেয়েটি স্লিপার পরে আছেন? দ্য ন্যারেটর নিউ দ্যাট the girl wore slipper from the sound that made when they slapped against her feet, যখন সেই চটিগুলো দেবদানের চটিগুলো যখন সেগুলো তার ফিটের সঙ্গে আঘাত করছিল তখন তিনি কিন্তু বুঝতে পেরেছেন মেয়েটি
চটি পড়ে আছে। হোয়াট ফুড ওয়াজ অফার টু রজার অ্যাজ ডিনার বাই মিসেস জোন, মিসেস জোনসের দ্বারা রজারকে কী দেওয়া হয়েছিল, কোন খাবারগুলো দেওয়া হয়েছিল? দেখো এখানে মিসেস জোনস অফার রজার আ মিল, লেমা বিনস, হাম ফর ডিনার অ্যালং উইথ কাপ অফ কোকো টু ড্রিঙ্ক। এগুলো কিন্তু খাওয়ার যেগুলো ছিল তাকে সেগুলো দিয়েছিল রাতের, যখন সেখানে তাকে মায়ের মতো তাকে স্নেহ করে যখন তাকে খাওয়াচ্ছিলেন বা তার সঙ্গে ব্যবহারটা সেরকম করছিলেন যাতে কোনো রকম তার ব্যাড এফেক্ট না পড়ে। হোয়াট কুড রোজার হিয়ার দ্য আদার রুমারদের কী করছিল, কী শুনতে পেয়েছিল রোজার? রোজার কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং, তারা হাসাহাসি করছিল, কথা বলছিল ইন দ্য লার্জ হাউস, এই বড় বাড়িতে, কারণ এটা একটা হল ঘর মতো যেখানে তারা মেস মতো ভাড়া থাকে সব। হোয়াট ডিড দ্য বিয়ার্ড ম্যান আক্স ফর আফটার রিগেনিং কনসিয়াসনেস, তার জ্ঞান ফেরার পরে সে কী চেয়েছিল? দ্য বিয়ার্ড ম্যান আক্সড ফর সামথিং টু ড্রিঙ্ক, কোনো কিছু একটা পানীয় কোনো কিছু পান করার জন্য সে কিন্তু চেয়েছিলেন। আক্স ফর মানে এখানে ওয়ান্ট, চাওয়া। হোয়াট ওয়াজ দ্য হারমিট ফেমাস ফর, হারমিট কী জন্য বিখ্যাত? হারমিট ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য কিন্তু তিনি বিখ্যাত ছিলেন। নেক্সট পোয়েট্রি কোশ্চেন, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে? খুবই একটা ইজি কোশ্চেন, উইলিয়াম শেক্সপিয়ার লেখা। তোমরা সমস্ত কবিতা কার লেখা দেখে নিও, সমস্ত টেক্সট কোনটি কার লেখা দেখে নেবে। উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। হোয়াট মান্থ ডাজ দ্য পোয়েট মেনশন ইন দ্য সনেট নম্বর 18? সনেট নম্বর 18-এ কোন মান্থের কথা উল্লেখ করা হয়েছে? দ্য পোয়েট মেনশনস দ্য মান্থ অফ মে ইন দ্য সনেট নম্বর 18। সনেট 18-এ মে মাসের কথা উল্লেখ করা হয়েছে। হোয়াট ফর্ম অফ সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কী ধরনের সনেট? দ্য পোয়েট্রি অফ আর্থ, এই যে ব্লু কালারটা, এটা কিন্তু তোমাদের আনসার। দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিট ইজ দ্য পেট্রাকান সনেট বা ইতালিয়ান সনেট। এবং এর পাশাপাশি আমি বলেছি কিছু ইনফরমেশন প্রোভাইড করি, সেটা দেখে নেব একটুখানি। এর থেকে অনেক ইনফরমেশন দিয়েছি। অক্টেভ প্রথম 8 লাইন, তারপরে শেষের লাস্টের 6 লাইন, 14 লাইন রয়েছে। এটা আয়াম্বিক প্যান্টামিটায় লেখা হচ্ছে এবং এর যে রাইম স্কিম সেটা হচ্ছে ABBA CDE। খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন তোমরা অনেক দেখতে পাচ্ছ, হোয়াট ডাজ দ্য পোয়েট সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? কি কোন জিনিসটাকে তিনি এখানে বর্ণিত করছেন? অ্যাকচুয়ালি ইন জন কিটস পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য পোয়েট সেলিব্রেট দ্য নেভার এন্ডিং মিউজিক অফ নেচার। প্রকৃতির যে সুর যেটা কখনো শেষ হয় না, সেই অবিরন্ত মিউজিককে কিন্তু তিনি বিবৃত করছেন। হোয়াই ডাজ ইট টেক মাস টাইম টু কিল আ ট্রি? কেন এটি অনেক সময় নেবে গাছকে মেরে ফেলতে? দেখো, ইট টেক্স মাস টাইম বা লং টাইম টু কিল আ ট্রি বিকজ ইট হ্যাজ গ্রোন স্ট্রং বাই অ্যাবজর্বিং নিউট্রিয়েন্ট ফ্রম দ্য সয়েল, সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ওভার মেনি ইয়ার্স। কারণ সে বহু বছর ধরে ধরে এই জল, মাটি, বাতাস, সূর্যালোক নিয়ে কিন্তু সে আস্তে 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 বেড়ে উঠেছে সে সমস্ত জায়গা থেকে, এবং সে কিন্তু বিশাল স্ট্রং হয়েছে। তাই তাকে কিন্তু অত সহজে মেরে ফেলা যাবে না, তার জন্য অনেক সময় লাগবে। হোয়েন উইল দ্য মিনিয়েচার বাউস এক্সপ্যান্ড টু ফর্মাল সাইজ? কখন সেই মিনিয়েচার বাউটা আবার মানে ফর্মাল আগের সাইজে রূপান্তরিত হবে? ইফ দ্য বাউস আর আনচেক, যদি তার সেই ডালগুলোকে না কাটা হয় তাহলে কিন্তু সে কিন্তু আবার সেই পুনরায় আগের সাইজে হয়ে যাবে। হাউ ইজ দ্য সোলজার ডেপিক্টেড ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? কবি কীভাবে অ্যাকচুয়ালি সোলজার যেটা রয়েছে, সোলজার কীভাবে বর্ণনা করা হয়েছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে? দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। ইন আর্থার অ্যাবাউট পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য সোলজার ইজ ডিপিক্টেড অ্যাজ ইয়ং ভিকটিম অফ ওয়ার। অবশ্যই তাকে বর্ণনা করা হয়েছে অ্যাজ আ ইয়ং ভিকটিম অফ ওয়ার, যুদ্ধের শিকার হয়েছে। স্লিপিং পিসফুলি, শান্তিতে ঘুমোচ্ছে ইন আ স্মল গ্রিন ভ্যালি, ছোট্ট সবুজ উপত্যকার মধ্যে। বাট he is in eternal sleep. The humming insect don't disturb his rest. Why does the poet say so? The humming insect don't disturb the soldier rest because he is dead. কারণ তিনি মৃত। এই পদ্ধতিগুলো হবে, কেউ চাইলে এটাও লিখতে পারে। Now the humming insect have no power to break its eternal sleep. কারণ সেই পতঙ্গের ক্ষমতা নেই তার চিরন্তন ঘুমকে ভাঙিয়ে দেওয়ার। নেক্সট আমরা চলে আসি পেজ নাম্বার 40-তে চলে এসেছি আমরা। প্রোজের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। হু এস্টিমেটেড অ্যান অ্যাপোলজি? কে ক্ষমা চেয়েছিলেন? দ্য নিউ ফেলো ট্রাভেলার হু এন্টার দ্য কম্পার্টমেন্ট এস্টিমেটেড অ্যান অ্যাপোলজি। আচ্ছা, এখানে এন্টার দ্য কম্পার্টমেন্ট ফ্রম সাহারানপুর, এটা চাইলে কিন্তু অ্যাড করে দিতে পারো। ফ্রম সাহারানপুর এটা চাইলে কিন্তু অ্যাড করতে পারো। ওকে, তিনি কিন্তু প্রবেশ করেই ক্ষমা প্রার্থনা করেছিল। হোয়ার ইজ দ্য স্ট্রং রুট টেকেন ফ্রম? কোথা থেকে স্ট্রং রুট নেওয়া হয়েছে? দ্য স্ট্রং রুট ইজ টেকেন ফ্রম এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার থেকে কিন্তু নেওয়া হয়েছে, আত্মজীবনীমূলক লেখা। হোয়ার উইল দ্য ন্যারেটর গেট ডাউন ফ্রম দ্য ট্রেন? কোথায় ন্যারেটর নামবে আর কি? দ্য ন্যারেটর উইল গেট ডাউন অ্যাট মৈশরি ফ্রম দ্য ট্রেন। ফ্রম দ্য ট্রেন এটা লিখে নেবে, ফ্রম দ্য ট্রেন লাস্টে লিখে নেবে, স্টপটা তুলে লিখে নেবে। হোয়াট ডিড দ্য পার্টস অফ ওম্যান হ্যাভ? ওম্যানের পার্টসে কিছু, দ্য পার্টস অফ ওম্যান
ডিট আছে, তাহলে ডিট এখানে তার পরিবর্তে হ্যাভটা হ্যাট হয়ে গেছে। হ্যাট এভরিথিং এক্সেপ্ট হামার অ্যান্ড দ্য নেলস। তার পার্সের মধ্যে সব কিছুই ছিল, শুধুমাত্র হাতুড়ি আর পেক ছাড়া। এতটা বড়, এতটা ভারী, দেখে মনে হচ্ছিল সব কিছুই আছে। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, হোয়াট পাওয়ার সেভস লাইফস। দেখো এখানে কোশ্চেনটা ভুল, ওখানে ভুল বলতে ওখানে কালামস দেওয়া রয়েছে, অ্যাকর্ডিং টু কালাম। কালাম নয়, এটা কালামের বাবা বলেছিলেন, তো অবশ্যই কোশ্চেনটা হবে কালামস ফাদার। কোশ্চেনের টেস্ট পেপারে ভালোই মিস্টেক আছে কিছু কিছু কোশ্চেন। দেখো অ্যাকর্ডিং টু আব্দুল কালামস ফাদার জয়নুলাবদিন, পেয়ার ইজ আ পাওয়ার। তাহলে এখানে হোয়াট পাওয়ার, তাহলে পাওয়ার অফ পেয়ার, পেয়ারের ক্ষমতার কথা, প্রার্থনা যে নামাজ সেটার কথা বলা হচ্ছে। দ্যাট সেভস লাইফ, যেটা কিনা জীবনকে বিভিন্ন রকমের পরিবর্তন করতে পারে। বাই অ্যালোয়িং পিপুল টু কমিউনিকেট উইথ স্পিরিট অ্যান্ড ট্রান্সেন্ড দেয়ার বডি, একে অপরের সঙ্গে সমন্বয় সাধন করে এবং তাদের যে পরিবর্তনটা ঘটিয়ে, দৈহিক যে পরিবর্তন সেটা ট্রান্সেন্ড করে দিয়ে সব কিছুকে অতিক্রান্ত করে একটা মহাজাগতিক বিশ্বে রূপান্তরিত করতে হবে, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো কিছু থাকবে না, সেই জিনিসটাকে কিন্তু তুলে ধরছেন। হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড, কোন অংশটা বিয়ার্ডেড ম্যানটার আহত হয়েছিল। হিজ স্টমাক অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড, অর্থাৎ পেট, যেটা বেলি যেটা বলা হয়, সেখানে তিনি কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। হোয়াট ডিড দ্য বয় ফাইনালি ম্যানেজ টু সে টু মিসেস জোনস, গল্পের শেষে, থ্যাংক ইউ ম্যাম কবি স্টোরিতে শেষে মিসেস জোনসকে শেষমেশ ভালোটা কী বলতে পেরেছিল। দ্য বয় ফাইনালি ম্যানেজ টু সে থ্যাংক ইউ ছাড়া কিন্তু কিছু বলতে পারেনি। 8 নম্বর কোশ্চেন, হোম ডিড দ্য বিয়ার্ডেড ম্যান এসকেপ ফ্রম, কার কাছ থেকে বা কাদের কাছ থেকে বিয়ার্ডেড ম্যানটি পালিয়ে এসেছিল। দ্য বিয়ার্ডেড ম্যান এসকেপ ফ্রম দ্য জার বডিগার্ড, জারের বডিগার্ডের হাত থেকে পালিয়ে এসেছিল, কারণ জারের বডিগার্ডই তাকে চিনতে পারে এবং তাকে আঘাত করেছিল। হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, সামার লাক্সারিতে কে, এই গ্রীষ্মের বিলাসিতার মধ্যে কে মুখ্য ভূমিকা পালন করে। অবশ্যই দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড, গ্রাসহপার সেই মুখ্য ভূমিকা পালন করে যখন সমস্ত গায়ক পাখি ক্লান্ত হয়ে পড়ে, ক্লান্ত নয়, তারা লুকিয়ে পড়ে, স্কর্চিং হিট অফ সামার, প্রখর সূর্যের তাপে যখন তারা লুকিয়ে পড়ে, সেই সময় কিন্তু গ্রাসহপার লিড রোল প্লে করে। হোয়াই ডু দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ, কেন হামিং ইনসেক্ট তার বিশ্রাম ব্যাঘাত ঘটাতে পারবে না, এটা আমি একটু আগেই বলেছি, রিপিটেড কোশ্চেন। হোয়ার ডাস আইরনি লাই ইন দ্য পোয়েম অন ক্লিং আ ট্রি, অন ক্লিং আ ট্রিতে কোথায় আইরনি নিহিত আছে। দ্য আইরনি লাইজ ইন দ্য পোয়েম দ্যাট দ্য কিলিং ইজ অলমোস্ট সেরিমোনিয়াল, এই যে কিলিংটা একটা যা পদ্ধতি, যেমন ধাপে ধাপে উনি বোঝাচ্ছেন, তো এটা একটা যেমন হচ্ছে আনুষ্ঠানিক স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া, এটাই যেন একটা হচ্ছে তোমার আইরনি। আর সেটা একদম কবিতা প্রথম লাইনেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। প্রথম লাইন যখন হচ্ছে, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, নট আ সিম্পল জব অফ দ্য নাইফ, এই যে প্রথম যে লাইনটা, ঠিক আছে, ওখানেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আয়রনটা। যদি ওটা কোথায় সেটা ওটা উল্লেখ করতে পারি, বাট আমরা এখানে লিখে দেবো এইভাবে। হোয়াট সেক ডার্লিং বার্ড অফ মে, কোন জিনিসটা, দ্য রাফ উইন্ড সেক দ্য ডার্লিং বার্ড অফ মে, রাফ উইন্ড ঝোড়ো বাতাস যেটা, সেটা কিন্তু ডিস্ট্রয় করে দিচ্ছে ডার্লিং বার্ডস অফ মে মাসের যে কুড়িগুলোকে, সুন্দর কুড়িগুলোকে। হোয়াট আর দ্য বেসিক নিডস অফ দ্য ট্রি, একটা ট্রির একটা বেসিক নিড বলতে সাধারণ যে প্রয়োজন, যেটা সে কী প্রয়োজন হয়। দ্য বেসিক নিডস আর সানলাইট, ওয়াটার, এয়ার অ্যান্ড সয়েল, ঠিক আছে, এটা কার, এটা গাছের প্রয়োজন, ঠিক আছে। নিড অফ, এখানে বেসিক নিড অফ ট্রিজ, অফ আর ট্রি করে দিতে পারো, বেসিক নিডস অফ আর ট্রি, আর সানলাইট, ওয়াটার, এয়ার অ্যান্ড সয়েল, এগুলো এই তিনটে, এগুলো দিয়ে কী কাজ করে, ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ প্রক্রিয়া যেটা সম্পন্ন হয় সানলাইট, ওয়াটার, এয়ারের দ্বারা, সেই ফটোসিনথেসিস প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন হয়। তারপরে ফটোসিনথেসিস, তারপরে হোয়াট ডু দ্য টু রেড হোল সিগনিফাই, টু রেড হোল কি সিগনিফাই করছে। দ্য টু রেড হোল সিগনিফাই বুলেট ওন্ট, টু রেড হোল সিগনিফাই বুলেট ওন্টস ইন দ্য সোলজার বডি, বুলেট ওনটাকে কিন্তু বুলেটের যে চিহ্ন সেটাকে শনাক্ত করছে। টু হুম শেক্সপিয়ার সনেট অ্যাড্রেস, শেক্সপিয়ার সনেট কাকে, মানে কার প্রশংসা করছে বা কার সম্পর্কে মনোনীত করছেন। দ্য শেক্সপিয়ার সনেট ইজ অ্যাড্রেস টু দ্য পোয়েটস বিলাভেড ফ্রেন্ড, তার বন্ধুর সৌন্দর্য বা বন্ধুকে নিয়ে কিন্তু ব্যক্ত করছে। লাস্ট একটা কোশ্চেন, এখানে এক মিনিট, এখানে একটা কোশ্চেন কেটে গেছে দেখতে পাচ্ছি, পেজটা নেই। যাক, লাস্ট কোশ্চেনটা কি ছিল, লাস্ট কোশ্চেনটা দেখ, এক মিনিট, টেস্টপেপারটা কোথায় গেল। লাস্ট কোশ্চেন আছে তোমাদের, একটু দেখে নিও, লাস্ট কোশ্চেনটা তোমরা দেখে নেবে। লাস্ট কোশ্চেনটা আছে, when does the cricket shrill,
এটাই কোশ্চেন তো, একদম ইজি। আমি আনসার লিখে দিচ্ছি, দেখো হোয়েন ডাজ দ্য ক্রিকেট রিল, তো অবশ্যই এখানে আনসার লিখে দিচ্ছি দ্য ক্রিকেট ডাস আছে, তাহলে শ্রিলসটাকে তুমি করে দিচ্ছ শ্রিলস, হাতে লেখা খুব সমস্যা, দ্য ক্রিকেট শ্রিলস ডিউরিং উইন্টার ইভিনিং, ঠিক আছে, ডিউরিং উইন্টার ইভিনিং। ওকে, আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তাই বারবার তোমাদের বলছি, অবশ্যই প্রচুর ভাবে তোমরা হেল্প পাবে এই ক্লাসগুলোর মধ্য দিয়ে। ভীষণ বেনিফিটেড ক্লাস, এই ক্লাসগুলো করলে তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু ভীষণ ভালো হবে। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে ইংলিশ ছাড়া তোমাদের কিছু পয়েন্ট করতে হবে না। কারণ তোমরা ইংলিশে যদি ভালো রেজাল্ট করতে চাও, আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমার সমস্ত আনসার সঠিক এবং অ্যাপ্রোপ্রিয়েট আনসার পাবে। কারণ এর বাইরে কি আছে আমি বলতে পারবো না, বাট আমার এখানে কিন্তু সমস্ত সঠিক আনসার তোমরা পাবে। কারণ ইংলিশের ছাড়া আমার মানে সামর্থ্য নেই তোমাদেরকে ক্লাস 11 এবং 12 অন্য কিছু প্রোভাইড করার। তো সেই কারণে অবশ্যই বলবো তোমরা ক্লাস 11, 12 ইংলিশের জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করবে। ফার্স্ট টাইম আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। কমেন্ট করে জানাও কেমন লাগছে ক্লাস, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইকও করতে ভুলবে না। ভালো থাকো, বাই।